অপেক্ষা শুধু তোমার জন্য। পর্ব ১২। রুমের দরজা ঠেলতেই প্রথমে চোখে পড়ে বিশাল এক সেগুন কাঠের পালঙ্ক, যার প্রতিটি কোণে লতাপাতার নিখুঁত কারুকার্য। বিছানার উপর ধবধবে সাদা চাদর বিছানো, যা কক্ষের গাম্ভীর্য আরও বাড়িয়ে দেয়। পালঙ্কের ঠিক ডান পাশে রাখা সেই ছোট্ট টিপয়, যার ওপর দাদির ব্যবহৃত পুরনো পানদানি এবং একটি রূপালি ফ্রেমের চশমা রাখা আছে। ঘরের বাদিকের জানালার ভারী মখমলের পর্দাগুলো কিছুটা সরানো, যেখান দিয়ে রাতের ম্লান চাঁদের আলো এসে পড়ছে মেঝেতে। কক্ষের এক কোণে আরহাম সিকদারের প্রিয় আরাম কেদারাটি রাখা, যেখানে বসে তিনি জীবনের দীর্ঘ সময় পার করেছেন। দেয়ালের বিশাল ঘড়িটি প্রতিটি সেকেন্ডে টিক টিক শব্দ করে সময়ের জানান দিচ্ছে। বাতাসে ভেসে আসা হালকা আতরের ঘ্রাণ আর ধূপের ধোঁয়া ঘরটিকে এক আধ্যাত্মিক ও শান্ত পরিবেশে মুড়িয়ে রেখেছে। খাটের সামনে আরেকটা কাঠের সোফা আছে। সোফার জন্য নির্ধারিত টেবিল আছে। জাহান্নারা রাবেয়া খাটের একপাশে পিঠ ঠেকিয়ে বসে আছেন। তার পায়ের কাছে আয়েশ করে শুয়ে আছে ঈশা। ঈশার হাঁটুতে মাথা রেখে শুয়ে আছে অরাব। আর ঈশার পাশেই গুটিসুটি মেরে শুয়ে আছে ছোট আদিল। দাদির ঠিক পাশেই খাটের উপর লম্বা হয়ে শুয়ে আছে অনিক। আর ঘরের এক কোণে রাখা সোফায় আয়েশ করে শুয়ে আছে ইনা। ঈশা দাদির দিকে তাকিয়ে নরম সুরে বলল, দাদি, আজ আমরা কি নিয়ে আলাপ করব? জাহান্নারা রাবেয়ার রহস্যময় এক হাসি দিয়ে বললেন, আজ আমরা সিঙ্গাপুর নিয়ে আলাপ করব। আদিল অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে সিঙ্গাপুর কেন? জাহান্নারা রাবেয়া হাসলেন। আদিলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সিঙ্গাপুর কারণ তোদের বড় আব্বু আর বড় আম্মু বিয়ের পর হানিমুনে সিঙ্গাপুর গিয়েছিল। অনেক পাশ থেকে বলল, শুধু কি ওরাই গিয়েছিল? আমার মা বাবা আর অরাবের মা বাবা বুঝি যায়নি? জাহান্নারা রাবেয়া চশমাটা নাকের উপর একটু ঠিক করে নিয়ে বললেন, তোদের মা বাবারাও গিয়েছিল রে, তখন তোদের কারোরই জন্ম হয়নি। তোদের দাদাই তো সবাইকে একসাথে পাঠিয়েছিল। সে এক এলাহি কাণ্ড ছিল। তোদের ছোট চাচি তো বিমানে ওঠার আগে ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ওরা ভেসে উঠে বলল, ছোট আম্মু এখনও লিফটে উঠতে ভয় পায়, আর তখন তো প্লেনে ওঠার কথা। পুরো ভরে হাসির রোল পড়ে গেল। রাতের নিস্তব্ধতা ভেঙে দাদির ঘরটা যেন এক টুকরো আনন্দে ভরে উঠল। আদিল দাদির গায়ের সাথে লেপটে গিয়ে আদুরে গলায় বলল, দাদি, আজ তোমার ৮ সন্তান, কিন্তু তাদের সবার ঘরের আমাদের ভাইবোনদের নাম আর কে কি করে তা এক এক করে বলো তো। জাহান্নারা রাবেয়া হাসলেন। সবার দিকে একবার চোখ বুলিয়ে বলতে শুরু করলেন, শোন তবে, আমার প্রথম সন্তান সিদ্দা, বিয়ের পর এখন চৌধুরী বাড়ির গিন্নি। তার বড় ছেলে আবরার সায়েন চৌধুরী, যার বয়স এখন ২৭, বিদেশে পড়াশোনা শেষ করে সেখানেই বিশাল কোম্পানির মালিক হয়েছে সে। আর ছোট ছেলে আরিয়ান সায়াদ চৌধুরী, ২২ বছরের টকবগে যুবক, এখন অনার্স ৩য় বর্ষে পড়ছে। ঈশা দাদির পায়ের কাছে শুয়ে থেকেই সোফায় থাকা ইনার দিকে স্থির দৃষ্টিতে তাকালো, আর তারপর সবার বিস্ময়ের সীমা ছাড়িয়ে দিয়ে খুব নরম গলায় বলল, ইনা আপু। এক নিমিষে পুরো ঘরে পিনপতন নীরবতা নেমে গেল। ইনা সোফা থেকে ধরফড়িয়ে উঠে বসল। তার চোখে মুখে রাজ্যের বিস্ময়। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। অনিক, অরাব আর আদিল একে অপরের দিকে তাকিয়ে মূর্তির মতো থমকে গেল। ঠিক তখনই দরজার আড়াল থেকে ইরহাব আহমেদ সিকদার স্মিত হাস্যে ভেতরে প্রবেশ করলেন। আসলে তিনি বেশ কিছুক্ষণ ধরেই দরজার বাইরে দাঁড়িয়ে সবার এই প্রাণবন্ত আড্ডা শুনছিলেন। তিনি ঘরে ঢুকেই উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আজকের দিনটা সিকদার ভিলার ইতিহাসে সোনালী অক্ষরে লিখে রাখার মতো। ঈশা ইনাকে আপু বলে ডেকেছে। এই খুশিতে তোমাদের সবাইকে আজ আমি মিষ্টি খাওয়াবো। বড় আব্বুর ঘোষণা শুনে অনিক, অরাব আর আদিল একসাথে চেঁচিয়ে উঠল, হ্যাঁ আব্বু, হ্যাঁ, মিষ্টি চাইই চাই। আহমেদ সিকদার পকেট থেকে ফোন বের করে দ্রুত আসিফ সওদাগরকে কল দিলেন। ওপাশ থেকে আসিফ ফোন ধরতেই তিনি বললেন, আসিফ, তুই এখনই শহরের সবচেয়ে ভালো দোকান থেকে কয়েক কেজি মিষ্টি নিয়ে সিকদার খিলায় আয়। আজ আমাদের বাড়িতে বড় উৎসব, দেরি করিস না একদম।